আমাদের বাংলাদেশে আপনার অবশেষে বাংলাদেশের উপরে 3 দেশের প্রধানমন্ত্রী মিলে কি বাংলাদেশকে আক্রমণ করা শুরু করছে। মানে আপনারা ইসরায়েলকে নিন্দা জানাইছেন বা ফ্রি প্যালেস্টাইন, এটা খুব ভালো করছেন, কিন্তু ভাই প্যালেস্টাইনের যে নিহো ওনাকে জুতা মারছেন, প্লাস ডোনাল্ড ট্রাম্পকে জুতা মারছেন, প্লাস সৌদি আরবের কি আমিরকেও আপনারা জুতা মারছেন, নরেন্দ্র মোদীকেও মারছেন। মানে 4টা দেশের প্রধানমন্ত্রীকে আপনারা জুতা মারছেন। আপনারা ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী কিংবা আপনার সৌদির যে যুবরাজ ওনাকে বাদ দিয়ে, মানে এই 3টা ব্যক্তিকে বাদ দিয়ে সময় তাকে মেরে ফেলা হয়েছে সিএমএইচ নিয়ে। এটা ওয়াকার জানে। প্রতিরক্ষা সচিব ছিল এক ভদ্রলোক, তাকেও সিএমএইচ নিয়ে মেরে ফেলা হয়েছে। এবং এই চুক্তি সম্পর্কে আরেকজন জানতো, মাহবুবে কি জন্য, মাহবুবে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিল, মাহবুবে আলম বা কেউ একজন এটা জানতো, তাকেও মেরে ফেলা হয়েছে। যারা যারা জানতো তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। জীবিত আছে শুধু হাসিনা মাগি, জীবিত আছে তার কিছু পঙ্গপাল, কিন্তু যারা ওই টেবিলে বসা ছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে। দর্শকবৃন্দ, এই সাবজেক্টটা নিয়ে আপনাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই যে অংশ বিশেষ দেখে শুরু করছিলাম সেই ভিডিওর মূল অংশ এখন দেখতে পাবেন। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসি এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন দর্শক, আর দেরি না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি। দর্শক বন্ধুরা, আমাদের বাংলাদেশে আপনার অবশেষে বাংলাদেশের উপরে 3 দেশের প্রধানমন্ত্রী মিলে কি বাংলাদেশকে আক্রমণ করা শুরু করছে। মানে আপনারা ইসরায়েলকে নিন্দা জানাইছেন বা ফ্রি প্যালেস্টাইন, এটা খুব ভালো করছেন, কিন্তু ভাই প্যালেস্টাইনের যে নিহো ওনাকে জুতা মারছেন, প্লাস ডোনাল্ড ট্রাম্পকে জুতা মারছেন, প্লাস সৌদি আরবের কি আমিরকেও আপনারা জুতা মারছেন, নরেন্দ্র মোদীকেও মারছেন। মানে 4টা দেশের প্রধানমন্ত্রীকে আপনারা জুতা মারছেন। আপনারা ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী কিংবা আপনার সৌদির যে যুবরাজ ওনাকে বাদ দিয়ে, মানে এই 3টা ব্যক্তিকে বাদ দিয়ে যদি আপনার ইসরায়েলের নিহুকে আপনারা জুতা না কাত্তারোয়া বানায়া যদি আগুন ধরাই দিতেন তাও কোনো কিচ্ছু করতে পারতো না। কিন্তু সমস্যাটা আপনারা পাকাইছেন কোন জায়গায়, যে 3 দেশের প্রধানমন্ত্রীকে আপনারা জুতা মারছেন। এটার ভিতরে বর্তমান সবচেয়ে যেটা আক্রমণ কিংবা আমাদের বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছে সৌদি আরবের নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের যে টাইমস অফ ইসরায়েল, দেখেন তাদের প্রতিবেদনটা দেখেন, আমাদের বাংলাদেশকে নিয়ে কি প্রতিবেদন, এবং যে ছেলেটা নাকি আপনার জুতা মারছে তার ছবিটা পর্যন্ত একদম খুব ভালোভাবে ফোকাস দিয়ে ছাপাই দিছে। শুধু এটা না, তারা উল্লেখ পর্যন্ত করছে যে এটার ভিতরে কি মৌলবাদীরা ছিল। আপনার বাংলাদেশের যে জঙ্গিবাদী আছে এটা তারা প্রকাশ করছে। এখন ইসরায়েল যত যাই কিছু প্রকাশ করুক, তবে আমরা তো জানি যে আমাদের বাংলাদেশে এক শ্রেণীর জঙ্গিবাদীরা তারা আছে, এটা আমরা জানি। কিন্তু ভাই এখন সমস্যাটা কোন জায়গায় জানেন? সমস্যাটা হচ্ছে 30 লক্ষ সৌদি আরবের প্রবাসী আপনার নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। শুধু এটাই না, আমাদের বাংলাদেশের কোনো মানুষ ইউরোপে যেতে পারবে কিনা এটা নিয়েও বর্তমান আপনার প্রায় 100-এর ভিতরে 80% নিষিদ্ধ আসতে পারে। কেন বললাম? কারণ ইসরায়েলের পক্ষ থেকে কঠিনভাবে প্রতি স্টেপে পদক্ষেপ নিচ্ছে যে এটার পিছনে কোন নির্ধারিত মৌলবাদীরা তাদেরকে জুতা মারছে, এদেরকে হেনস্থ করা হবে। ডক্টর ইউনূসকেও আপনার ডাকাতে পারে কিংবা এটার জবাব চাইতে পারে। উল্টো দিকে আপনার আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পক্ষ থেকেও এখন পর্যন্ত ওই ধরনের কোনো বার্তা আসে নাই। তবে আসবে না এটা আপনি বলতে পারেন না,
সৌদি আরব থেকে অলমোস্ট আপনার মানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বাঁশ মারা শুরু করছে। এখন বাকি হচ্ছে আমেরিকা। নরেন্দ্র মোদী তো মারছেই, ইন্ডিয়া তো মারছেই। এখন ভাই আমার একটা কথা হচ্ছে যে অনেকেই বলছেন ওই ভিডিওতে আমাকে যে তুষার ভাই আপনি কি ভয় পান নাকি, আপনি কি ভয় পান ইসরায়েলকে দেখে, আপনি ভয় পান? ভাই আমি ভয় পাই না। আমি জানেন কোন জিনিসটাকে ভয় পাই? দরিদ্রতা। আমি জানেন কোন জিনিসটাকে ভয় পাই? আমাদের বাংলাদেশের যে নিরহ যে বাচ্চাগুলো আছে, যে প্রাণগুলো আছে, ওই বাচ্চাগুলো আসলে কি করবে? এখন ইসরায়েল যদি আপনার প্যালেস্টাইনের মতো আক্রমণ করে তাহলে আপনারা কি বাঁচতে পারবেন? ও আপনাদেরকে তো সৌদি আরব মানে সহযোগিতা করবে, তাই না? কারণ সৌদি আরবে তো জুতা মেরা পয়সা রাখছেন। কি কুয়েত সহায়তা করবে, কাতার সহায়তা করবে, ওমান সহায়তা করবে, ইরান সহায়তা করবে, ইরাক সহায়তা করবে, দুবাই সহায়তা করবে, তাই না? পাকিস্তান সহায়তা করবে। এগুলোর আশায় রয়েছেন আপনারা। আচ্ছা, এখানে সবচেয়ে বড় যেই আমাদের বাংলাদেশে অর্থনৈতিক দিক দিয়ে আপনার ধেয়ে আসতেছে সুনামি, সেটা হচ্ছে আপনার সৌদি আরবের 30 লক্ষ প্রবাসী আমাদের বাংলাদেশিরা কাজ করে। এখন সৌদি আরবকে আপনারা জুতা মারছেন, নিষিদ্ধ করছেন, তাহলে সেই দেশের বাংলাদেশি নাগরিক কেন থাকবে? কেন থাকবে? এখন 30 লক্ষ প্রবাসীর প্রায় 1 কোটি ধরেন, কারণ 30 লক্ষ তো প্রবাসী, তাই না? প্রতিটি প্রবাসীর পরিবারে যদি আপনার 4 জন করে সদস্য থাকে, কথার কথা, তারপরে তো 1 কোটির উপরে, তাই না ভাই? উপরে কিনা? এখন এই যে মনে করেন মানুষগুলা, এই মানুষগুলাকে আপনার ভাত কাপড় কে দিবে? তাদের সংসার কিভাবে চলবে? বাংলাদেশের মানুষ চিন্তা করছে না? আপনারা চিন্তা করবেন না তো, কারণ আপনারা হচ্ছে মানে অনেক সাহসী ব্যক্তি। আপনাদের পিঠ পিছনে কি হচ্ছে না হচ্ছে এত কিছু দেখার সময় নাই তো। আমাদের প্রতিবাদ করতে হবে তো করতেই হবে, সামনে কে আছে না আছে সেটা দেখার সময় নাই রে ভাই। যে মন চাহে থাক, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদী হতে হবে। বাংলাদেশ জাহান্নামে যাও, তাই না? এখন এই 1 কোটি পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কে নিবে? কে বলেন? আমাদের বাংলাদেশটা চলে রেমিটেন্সের টাকায়, বাংলাদেশটা উন্নয়ন হয় রেমিটেন্সের টাকায়। আর আপনি যদি ব্যবসায়ী হতে থাকেন, আপনার এই ব্যবসা চলে রেমিটেন্সের টাকায়, তাই না? এই রেমিটেন্স এখন কিভাবে চলবে? এই রেমিটেন্স এখন কিভাবে আসবে বলেন? ওদিকে ইসরায়েল মানে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশকে হুঙ্কার দিচ্ছে, বাংলাদেশে কোনো নাগরিক যাতে ইউরোপে না আসতে পারে সেই পদক্ষেপ পর্যন্ত তারা নিতে পারে, এই ধরনের একটা বার্তা তারা দিছে রে ভাই। দিছে তারা এই ধরনের একটা বার্তা যে বাংলাদেশি পাসপোর্টধারী কেউ যাতে আপনার ইউরোপ আমেরিকাতে প্রবেশ না করতে পারে, এই ধরনের একটা স্টেপ তারা নিচ্ছে। এদিকে সৌদি আরবও 30 লক্ষ প্রবাসী কাজ করে, ওদিকে আপনারা ইন্ডিয়াকে তো বাস দিছেনই, সমস্যা নেই। এখন সৌদি আরবে যে 30 লক্ষ কাজ করে, আমাদের পৃথিবীতে ধরেন, পৃথিবীতে ভাই যত মানে কান্ট্রি আছে, ধরেন কম বেশ করে সব জায়গায় বাঙালি আছে, তাই না? সবচেয়ে বেশি হচ্ছে সৌদি আরবিয়া, মিডল ইস্ট কান্ট্রি, তাই না? এখানে অল্প টাকার মাধ্যমে মানুষ তার পরিবারের জন্য, দেশের জন্য কি আপনার প্রবাসী পাড়ি জমায় 2 টাকা খাওয়ার জন্য। এখন এই 30 লক্ষ প্রবাসীকে যদি ঘাড় ধইরা পাঠাই দেয় অন্তর্বর্তীকালের সরকার কিংবা এক শ্রেণীর মানুষ যারা নাকি জুতা মারছে, তারা কি ভরণ পোষণ দিবে? ও আপনারা তো ভয় পান না, তাই না? আপনারা তো খুব আমির, আপনারা অনেক বড় লোক। আপনারা সৌদি আরব থেকে যে পরিমাণ রেমিটেন্স আমাদের বাংলাদেশে ঢোকে না, জাস্ট এটা যদি 1 মাস না 2 মাসের জন্য বন্ধ হয়ে যায় না, বুঝছো? ওই যে হাঁকতে যায় যে পানি নাও না, পানি পর্যন্ত পাবা না, ওই পানি পর্যন্ত পাওয়া না। কারণ পানিটা নিতে হলে তো তোমাকে কারেন্টের মাধ্যমে নিতে হবে, বিদ্যুতের মাধ্যমে মোটর চালাতে হবে, মোটর দিয়ে পানি উঠাতে হবে, তারপরে আর তোমাকে পানিটা ব্যবহার করতে হবে। সেই সক্ষমতা থাকবো না, সেই ক্ষমতা থাকবো না, বুঝছো? থাকবো না। বাস দিছেন, ভালোভাবে দিছেন ভাই, চরম ভাবে বাস দিছেন। বাংলাদেশকে এখন মানে সব জায়গা থেকে আপনার আক্রমণ করা শুরু করছে, সব জায়গা থেকে। আর ওদিকে ডক্টর ইউনূস তিনিও আপনার বহির্বিশ্বে থেকে আপনার আর্থিক সহায়তা চাচ্ছে, কিন্তু সবাই শুধু বলতেছে কিন্তু কেউ দিতেছে না ভাই। সবাই বলতেছে, কেউ দিতেছে না। আমার টপিক সেখানে না, আমার টপিক হচ্ছে
এখন বাংলাদেশ কি করবে? ওদিকে ইসরায়েল এই পদক্ষেপ, এদিকে সৌদি আরবে 30 লক্ষ প্রবাসী, যেই রেমিটেন্সের মাধ্যমে নাকি আমাদের বাংলাদেশের উন্নয়নের চাকা ঘুরে, বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে, বাংলাদেশের সম্মান মানিজ্যত কিংবা আপনার একটা লেভেলের মনে করেন চাকা ঘুরে, সমস্ত কিছু আপনারা দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছেন, বা দিলেন রে ভাই, দিলেন, আপনারা শেষ করে দিলেন। এখন আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তিনি কি পদক্ষেপ নেয়, এটা হচ্ছে দেখার বিষয়, এটা হচ্ছে দেখার বিষয়। তবে আমেরিকা যদি কোনো শক্ত অবস্থান নেয় তাহলে হুগা মারা ছাড়া আকাশ ভরা তারা দেখবেন। সরি গাইস, এভাবে বলতে বাধ্য হলাম, কারণ আমরা হচ্ছে ভাই অতি আবেগী জাতি। আবেগ দিয়ে না দেশ চলে না, আবেগ দিয়ে না পেট চলে না ভাই, কারণ আমরা গরিব মানুষ, আমাদের কাজ করে খেতে হয়। এই যে মনে করেন কোটি কোটি প্রবাসী, তাদের পরিবারের কথা চিন্তা করছেন? তাদের পরিবার কিভাবে চলবে? এই প্রবাসীদের যদি পাঠাই দেয়, তাদের কাজ করার একটা জায়গা খুঁজে দিতে পারবেন? হ্যাঁ, একটা কর্ম করে খাওয়ার জন্য, বা সেখান থেকে একটা ভালো একটা টাকা। এই এমওইউ স্বাক্ষরের সময় প্রতিরক্ষা সচিব ছিল প্রতিরক্ষা সচিব অথবা আইন সচিব ছিল বাহদ্দিন, তাকে মেরে ফেলা হয়েছে। কোভিডের সময় তাকে মেরে ফেলা হয়েছে সিএমএইচ নিয়ে, এটা ওয়াকার জানে। প্রতিরক্ষা সচিব ছিল এক ভদ্রলোক, তাকেও সিএমএইচ নিয়ে মেরে ফেলা হয়েছে। এবং এই চুক্তি সম্পর্কে আরেকজন জানতো, মাহবুবে কি জন্য, মাহবুবে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিল, মাহবুবে আলম বা কেউ একজন এটা জানতো, তাকেও মেরে ফেলা হয়েছে। যারা যারা জানতো তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। জীবিত আছে শুধু হাসিনা মাগি, জীবিত আছে তার কিছু পঙ্গপাল, কিন্তু যারা ওই টেবিলে বসা ছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে। দর্শকবৃন্দ, এই সাবজেক্টটা নিয়ে আপনাদের কথা বলতে হবে। এই সাবজেক্টটা নিয়ে আপনারা একটা বিষয় যদি চেরি পিক করেন, আপনারা যদি চিন্তা করেন যে সাবজেক্টটাকে টানা যাবে না, আপনাদেরকে দেশপ্রেমিকের সংজ্ঞা পালন করতে গেলে আপনাদের টুপাক আমারু মুভমেন্ট পেরুতে, ওখানে এক বিপ্লবী বলেছিল এবং সে গুইভারাও বলেছিল, একটা জাতিকে যদি মুক্ত করতে হয়, ওই জাতির মনোবল ভেঙে যায় এমন কোন টপিকস যদি থাকে, ওটাকে ওভারকাম করতে হবে। আপনারা টপিকস পিক করেন, যে টপিকস গুলো আপনাদের শুধু জনপ্রিয়তা দেয় সোশ্যাল মিডিয়ায়, কিছু সাবস্ক্রিপশন দেয় সোশ্যাল মিডিয়ায়, কিছু ভিউ দেয়, কিন্তু যে বিষয়গুলো গ্রামার যেমন অঙ্কের মতো, এগুলো মেলানোর মতো ক্ষমতা আপনাদের নাই, না দুঃসাহস আপনাদের নাই, যেগুলো নিয়ে আপনারা কথা বলেন না। আজ পর্যন্ত আমি দেখি নাই 2017 সালের 8 এপ্রিলের এই এমওইউ নিয়ে কেউ কোনো কথা বলছে। আমি এই কৃতিত্ব নিতে চাই না, যেমন কিছু কিছু লোকজন আছে সোশ্যাল মিডিয়ায়, এদেরকে আমি বলি সোশ্যাল প্রস্টিটিউট, ইউটিউব এবং ফেসবুকে এসে লাইভে এসে বলে আমি প্রথম বলেছি, আমি প্রথম বলেছি, আমি বিখ্যাত। আপনাদের মুখের মধ্যে গু ঢুকে দেওয়া উচিত। একটা সঠিক তথ্যকে উপস্থাপন করার জন্য কৃতিত্ব নেওয়ার দরকার নাই। কে প্রথমে বলেছে, কে দ্বিতীয় বলেছে, ইজ ইট ইম্পর্টেন্ট? সোশ্যাল মিডিয়া যারা দেশের পক্ষে কথা বলেন তাদেরকে আমি সম্মান করি, তাদেরকে আমি ইজ্জত করি দেশের প্রশ্নে, কিন্তু যেই মুহূর্তে আপনারা দাবি করেন আমি প্রথম বলেছি, আমি তার মুখে পেশাব করে দেই। এই বিষয়টা নিয়ে আপনাদের কথা বলতে হবে। 2017 সালের 8 এপ্রিলের এই এমওইউ নিয়ে আপনাদের কথা বলতে হবে। এটা শুধু ইম্পর্টেন্ট না, ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই একটা এমওইউ কে যদি রিভিউ করা হয়, ভারতের সকল উদ্দেশ্য, হাসিনা সকল উদ্দেশ্য আপনাদের সামনে বেরিয়ে আসবে। আপনাদেরকে সবাইকে বুঝতে হবে এই এমওইউটা কি ছিল। এবং আরো একটা জিনিস, 5ই আগস্টের পরে জেনারেল ওয়াকার পুরো বিষয়টাকে কন্টেইন করে তার ক্ষমতাটাকে কনসলিডেট করার জন্য
আসিফ নজরুলকে সে ব্যবহার করেছে। টয়লেটে গেলে যেমন একটা টয়লেট পেপার দরকার পাছা মোছার জন্য, আসিফ নজরুল he just did not realize that he become toilet paper of General Walker এবং ইন্ডিয়া। আপনারা কেউ আসিফ নজরুলকে গালি দিতে পারেন, ডক্টর ইউনূসকে গালি দিতে পারেন, ফারুকীকে গালি দিতে পারেন, কিন্তু আপনাদের মুখ থেকে আমি ওয়াকারের কোনো কথা শুনি না। ওয়াকার কি আপনাদের মুখের মধ্যে এবং পুটকির মধ্যে টিপস লাগাই দিচ্ছে যে তাকে নিয়ে কথা বলা যাবে না, আপনাদের কথা বলা যাবে না, আপনাদেরকে এমন কোন টিপস বা চিপস লাগাই দিচ্ছে? কেন কথা বলেন না? এবং যারা বলেন আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, যারা বলেন আমি তাদেরকে স্যালুট করছি, কিন্তু যারা বলছেন না তারা প্রমাণ করুন যে আপনারা দেশপ্রেমিক। Why you guys are not thinking that you have to pull out the subject of the MOU between Bangladesh and India, which took place in 2017 on 8th of April? এই কথাগুলো আপনাদের সামনে আনতে হবে। এবং ওই এমওইউর ভিতরে আর কি কি ছিল সালমান রহমান এটা জানে, he was present, এটা জানে, জেনারেল আজিজ এটা জানে, জেনারেল শফি এটা জানে, আর এই খান বাহাদুর ভারতের পাঁচটা কুত্তার সন্তান জেনারেল ওয়াকার এটা জানে। কিন্তু এটা নিয়ে কথা বলতে হবে। 5ই আগস্টের পরে আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে একের পর এক দোষ দিয়ে যাচ্ছি, কিন্তু একটা লোক আমরা দাঁড়ায় বলি না যে বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে সার্বিকভাবে এখনো আষ্টে পৃষ্ঠে ম্যানিপুলেট করছে জেনারেল ওয়াকার বিহাইন্ড দ্য সিন। জেনারেল ওয়াকার আর্মির শৃঙ্খলার পরিপন্থী এমন কতগুলো কাজ করেছে, এটা নিয়ে কেউ কথা বলে না। এটা নিয়ে মির্জা ফখরুল কথা বলে না, বিএনপি কথা বলে না, এটা নিয়ে ফজলুর রহমান কথা বলে না, এটা নিয়ে বুদ্ধিজীবী চুটকিজীবীরা কথা বলে না, এটা নিয়ে মিডিয়াও কোনো আলোচনা হয় না। কেন? জেনারেল ওয়াকারকে আপনারা ভয় পান? জেনারেল ওয়াকারকে আপনার বাল ছিড়বে নাকি জেনারেল ওয়াকার আপনার বাসায় এসে আপনার পুটকির মধ্যে পিস্তল দিয়ে গুলি করবে? কোথায় আতঙ্কে আছেন? মির্জা ফখরুল বলবে না কারণ ও হিজড়া, মির্জা আব্বাস বলবে না তার গুন্ডাবাজি চুক্তিবাজি সে করবে, কিন্তু অন্যান্য যারা টেলিভিশনে কথা বলেন, বিভিন্ন জায়গায় অনলাইনে গিয়ে কথাবার্তা বলেন, কেন এই কথাগুলো বলেন না জেনারেল ওয়াকার সম্পর্কে? আপনারা এসব বিষয়ে কেন ফোকাস করেন না? Isn't it important for the sake of our country's existence